হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমাদের আজকের ইংলিশ ক্লাসে আবার কিন্তু আমরা একটা লাইভ ক্লাস নিয়ে চলে আসলাম। আপনারা জানেন যে সোমবারই কিন্তু আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের জন্য ক্লাস হয় আমাদের যারা স্টুডেন্ট রয়েছেন। তো আজকে আমরা ক্লাস করব আমার এই অলরেডি স্ক্রিন দেখে বুঝতে পারছেন, ক্যাপশন দেখে আমরা আজকে রিয়ারেন্স নিয়ে কথা বলবো। রিয়ারেন্স এই টপিকটা অনেকের যে সমস্যাটা হয় আমাদেরকে বলে থাকেন যে আমরা এই রিয়ারেন্স করতে যে আমরা হচ্ছে পেঁচিয়ে ফেলতেছি, অর্থাৎ কোনটা আগে পরে দেখা যাচ্ছে আগে একটা সেন্টেন্স হবে, এটা আমি ভুলে প্রথমে দিয়ে ফেলছি। হ্যাঁ, তো বিভিন্ন ধরনের প্রবলেম হয়। আর এই প্রবলেম গুলোর কারণ কি বা এই থেকে আমরা কিভাবে সহজে ভালোভাবে আরো ইফেক্টিভ ওয়েতে রিয়ারেন্স অ্যান্সার করতে পারি, এই সবগুলো বিষয় নিয়ে আজকে কথা হবে। তো চলেন আমরা আজকে এই রিয়ারেন্স থেকে কিন্তু আমরা প্রিভিয়াস এর কোশ্চেনও কিছু সলভ করব। আর আমি চাবো যে আমাদের স্টুডেন্ট যারা রয়েছেন আপনারা আগে একটু দ্রুত জয়েন করে ফেলেন আমাদের সাথে। আর আমাকে শোনা যাচ্ছে কিনা এটাও একটু জানাবেন কাইন্ডলি। ওকে, লাস্ট ক্লাসে আমরা ফ্লো চার্ট করছিলাম, সেখানে অনেকেই আমাদের সাথে ছিলেন, বিভিন্ন প্রবলেম জানিয়েছিলেন। তো আজকেও কিন্তু আমরা সেভাবে আপনারা আমাদেরকে আপনাদের প্রবলেমগুলো যে কোনো বিষয়ে জানাবেন, আমরা সে অনুযায়ী আপনাদের সাথে কোঅপারেট করব। আচ্ছা, তো দেখেন আসলে রিয়ারেঞ্জ মূলত আপনাকে পরীক্ষায় কি দেওয়া থাকবে, আপনাকে একটা প্যাসেজ সেটাকে আলাদা করে প্রত্যেকটা লাইন একটু এলোমেলো করে দেয়া থাকবে। হ্যাঁ, 10টা সেন্টেন্স থাকবে, সেখান থেকে আপনাকে বাছাই করে অর্থাৎ অর্ডার অনুযায়ী, হ্যাঁ, একটা ক্রোনোলজিক্যাল অর্ডার অনুযায়ী আপনাকে সেন্টেন্সগুলো সাজাতে হবে। তো এই সেন্টেন্সগুলো সাজাতে যে আপনাকে কি কি বিষয় মাথায় রাখতে হবে, একটা হচ্ছে যে এই রিয়ারেন্স গুলো কি কি ধরনের হয়, এটা আগে আমরা একটু দেখবো। রিয়ারেন্স মোটামুটি 2, 3 বা 3, 4 ধরনের হয়। হ্যাঁ, 4 টাইপস অফ রিয়ারেন্স। একটা হচ্ছে আপনার ধরেন কোনো ব্যক্তি কেন্দ্রিক, হ্যাঁ, ফেমাস ব্যক্তিদেরকে নিয়ে কিন্তু রিয়ারেন্স হয়, তাদের জন্ম, তাদের হচ্ছে কার্যক্রম, তাদের অ্যাওয়ার্ড, এইসব বিষয়গুলো নিয়ে। হ্যাঁ, ব্যক্তি কেন্দ্রিক কিন্তু এই যে ঢাকা বোর্ড 2024-এ কিন্তু এরকম একটা ফেমাস পার্সনকে নিয়ে আসছিল, জয়নুল আবেদিনকে নিয়ে আসছিল। এরপর মনে করেন আরো কি কি থাকে, এরপর কোনো ইভেন্ট বা ঘটনাকে নিয়ে থাকে, এরপর সোশ্যাল কোনো ইস্যুস নিয়ে থাকে। হ্যাঁ, যেমন মনে করেন যে যৌতুক প্রথা, ডরি সিস্টেম, আবার হচ্ছে ধরেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই ধরনের কোনো ঘটনা থাকে। এছাড়াও আরো বিভিন্ন বিষয় থাকে। তো আমরা একটা একটা করে আসলে আগাবো। প্রথমে আমরা দেখবো টাইপস অফ রিয়ারেন্স, হ্যাঁ, আজকের ক্লাসে। এরপর আমরা দেখবো টেকনিক্স, কিছু টেকনিক্স আমরা হচ্ছে আপনাদেরকে শেয়ার করব। টেকনিক্সটা আমরা মূলত যে বোর্ড কোয়েশ্চেন যখন সলভ করব, বোর্ড কোয়েশ্চেন সলভিং এর সাথে সাথে টেকনিক্স গুলো আপনাদেরকে দেখা দিব, আমি নিজে সলভ করে দেখা দিব আপনাদেরকে, যাতে একদম ইজিয়ার হয়। এরপর হচ্ছে সাজেশন পিডিএফ, আমরা এই পিডিএফটা সাজেশন আকারেই করেছি, অর্থাৎ এখানে আমাদের কিন্তু বেশ কিছু বোর্ড কোয়েশ্চেন্স রয়েছে, এই বোর্ড কোয়েশ্চেন গুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব। ওকে, যাদের পিডিএফ লাগবে আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করলে আমরা আপনাদেরকে পিডিএফটা দিয়ে দিব। ওকে, সো চলেন আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা, তো যেটা বলছিলাম যে টাইপস, হ্যাঁ, প্রথমে টাইপস নিয়ে একটু আপনাদেরকে ধারণা রাখতে হবে। আপনাকে রিয়ারেন্স প্রথমে 2-3 বার খুব ভালোভাবে পড়তে হবে সেন্টেন্স গুলো। এরপর পড়ার পর আপনাকে আগে দেখতে হবে যেটা আসলে কোন টাইপের, হ্যাঁ, এটা কি কোনো ফেমাস পারসন কিনা, হ্যাঁ, ফেমাস পারসন বা কোনো স্পেশাল পারসন কিনা, হ্যাঁ, বা কারো জীবনী থেকে বলা হয়েছে কিনা, বায়োগ্রাফি থেকে কিনা। হ্যাঁ, এটাকে বায়োগ্রাফি বলা যেতে পারে, বায়োগ্রাফি। এরপর কোন একটা স্টোরি হতে পারে, মনে করেন, হ্যাঁ, স্টোরি যেমন মনে করেন একটা মোরাল স্টোরি, হ্যাঁ, যেমন একটা যে কাক, থার্স্টি ক্রো এর একটা গল্প, ফক্সের একটা গল্প থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে একজন ফার্মার এবং তার হচ্ছে 3 জন ছেলে, স্টোরি থেকে অনেক সময় আসে। তো এটা একটা মোরাল স্টোরি টাইপের হয়। ওকে, আমরা এই স্টোরি থেকে একটা সলভ করব, ফেমাস পারসন থেকে একটা সলভ করব আজকেই, বোর্ড কোয়েশ্চেন থেকে প্রিভিয়াস ইয়ার 2024, 23, 17 এরকম। সো যারা আপনারা একটু জয়েন হয়ে যান, হ্যাঁ, আমি আশা করবো যে আপনারা দ্রুত একটু জয়েন হয়ে যাবেন, এবং আপনাদের যে কোনো মূল্যবান মতামত থাকলে কিন্তু অবশ্যই জানাবেন। আমি যেহেতু লাইভ ক্লাস, আপনারা সরাসরি কমেন্ট করতে পারেন, আমরা সরাসরি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিব। এরপর আমরা কিছু দেখবো টপিক ভিত্তিক, অর্থাৎ বিভিন্ন ইস্যুস, যেটা আমি প্রথমে একবার বলেছি যে টপিক ভিত্তিক কি, মনে করেন যে এখানে মেটেরিয়াল নিয়ে একটা থাকতে পারে, মেটেরিয়াল নিয়ে থাকতে পারে, পদ্মা ব্রিজ নিয়ে থাকতে পারে। হ্যাঁ,
পদ্মা ব্রিজ নিয়ে থাকতে পারে, বা যে কোনো একটা টপিক আপনার থাকতে পারে। এবার রিসেন্ট ইভেন্ট, হ্যাঁ রিসেন্ট ইভেন্ট আসলে এটা সচরাচর দেখা যায় না, এটা খুবই কম আসে। সো এটা আমি একটু বাদের খাতায় রাখবো। তাও একটু ধারণা রাখা অ্যাটলিস্ট, হ্যাঁ যে ফেমাস পার্সন থেকে সব থেকে বেশি আসে, স্টোরি থেকে এরপরেই হচ্ছে স্টোরির অবস্থান, অর্থাৎ ফেমাস পার্সন এবং স্টোরি এই এবং টপিক, এই তিনটার আইডিয়া রাখলে আপনি মোটামুটি রিয়ারেন্সে ভালো করবেন। ওকে, রিয়ারেন্স নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নাই। দুইটা সিচুয়েশন, একটা মনে করেন আপনি পরীক্ষার হলে একেবারে কিছু না পড়ে গেছেন, হ্যাঁ আপনি বাসায় সারা বছর কিচ্ছু পড়েন নাই, পরীক্ষার আগে কোন রকম একটু পড়ে বা না পড়ে আপনি পরীক্ষার হলে গেছেন, তাহলে কিন্তু আপনার অবস্থা থাকবে একরকম। আর আপনি নিয়মিত পড়াশোনা করে, হ্যাঁ কলেজের আপনার প্রত্যেকটা পরীক্ষার প্রস্তুতি নিয়ে, হ্যাঁ দেখা যাবে আপনার কলেজের প্রস্তুতি আপনি যদি পূর্ণভাবে নেন, আপনার রিয়ারেন্স না হলেও 5-7টা এমনি কিন্তু আগে থেকে করা থাকবে, 10-15টা এমনি আগে থেকে করা থাকবে। আপনার যদি অ্যাটলিস্ট মুখস্থ 10-15টা থাকে, মুখস্থর মতো করে আগে থেকে করা, তাহলে কিন্তু একটা নতুন রিয়ারেন্স যদি আসে পরীক্ষায়, এটা কিন্তু আপনি খুব সহজে পেরে যাবেন। হ্যাঁ, আর যদি আপনি ধরেন আগে পড়াশোনা করেন নাই, আপনার পর্যাপ্ত প্র্যাকটিস নেই, আপনি সিকোয়েন্স ধরতে পারেন না, তখন এই ধরনের সিচুয়েশনে কিন্তু আপনাকে এই যে অর্ডার গুলো কোনটার পর কোনটা হবে এটা ধরতে খুব সময় লাগবে এবং অনেক কষ্ট হবে, আর ভুল যাওয়ার সম্ভাবনাই বেশি। তো যেটা বলবো যে আসলে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই, একটু প্র্যাকটিস বেশি বেশি করবেন। আর প্র্যাকটিস কিভাবে করবেন চলেন এটা আমরা এখন একটু প্র্যাকটিক্যালি দেখি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, ঢাকা বোর্ড 2014 এর অর্থাৎ এই বছরের প্রশ্ন, এটা আমরা একটু দেখব যে কি বলা হচ্ছে। এই বছর বলতে লাস্ট কোশ্চেন এটা ঢাকা বোর্ডে। The following sentences are jumbled. Rearrange them in a proper sequence. তো জাম্বলড মানে কি, এলোমেলো ভাবে আছে। এই সেন্টেন্স গুলো কি আছে, এলোমেলো ভাবে আছে, আপনি কি এটাকে রিয়ারেঞ্জ করেন, সাজান। ওকে, প্রপার সিকোয়েন্স অর্থাৎ ধারাবাহিক অনুযায়ী আপনি এটাকে সাজাবেন। সাজানোর আগে আপনার যেটা দায়িত্ব, আপনি খুব ভালোভাবে আগে অ্যাটলিস্ট পরে প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা কথা মাথায় রাখবেন, এরপরে কিন্তু আপনি ধরতে পারবেন যে হ্যাঁ এটা আগে হবে এটা পরে হবে। সো দেখেন আমি পড়ছি, ফর দিস হি ওয়াজ অ্যাওয়ার্ডেড গোল্ড মেডেল ইন অল ইন্ডিয়া। এই জন্য সে সর্বভারতে কি হয়েছিল, গোল্ড মেডেল পেয়েছিল। আচ্ছা, তাহলে ফর দিস এটার জন্য দেখেন প্রথমেই কি ফর দিস হবে, হবে না কিন্তু, কারণ নিশ্চয়ই এটার আগে কোনো কথা আছে যার জন্য সে অ্যাওয়ার্ডেড হয়েছিল। ওকে, আমরা মাথায় রাখলাম। জয়নুল আবেদিন ওয়াজ সাচ আ পার্সোনালিটি হু এনরিচড আওয়ার কালচার। তো তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যে আমাদের সংস্কৃতিকে অনেক সমৃদ্ধ করেছিলেন। এনরিচ অর্থ সমৃদ্ধ, সমৃদ্ধ করা, এনরিচ অর্থ সমৃদ্ধ করা, কালচার অর্থ সংস্কৃতি। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস জানতে পারলাম, দেখেন যে এই পুরো প্যাসেজটা কাকে নিয়ে বলা হচ্ছে, জয়নুল আবেদিন অর্থাৎ টাইপ 1, হ্যাঁ ফেমাস পারসন বা বিখ্যাত ব্যক্তি। দ্য আর্টিস্ট ডিড নট লাইক দ্য হার্ড রুলস অফ স্কুল। ওকে, এখানে যেহেতু তাকে নিয়ে বলা হচ্ছে, এটা আমাদের সেই স্কুল পছন্দ করতো না, সে কি পছন্দ করতো কি করতো না এগুলো কিন্তু তার পরিচয় দেওয়ার পরে আসবে। হ্যাঁ, প্রথমে আমরা দেখবো যে প্রথমে কোন লাইনটা আসতে পারে। হি ডাইড অন মে 1976, সে মারা গিয়েছিল, এটা তো প্রথমে আসবেই না, এটা শেষের দিকে যাবে। জয়নুল আবেদিন ওয়াজ বোর্ন অ্যাট এ ভিলেজ ইন কিশোরগঞ্জ ইন 1914। সে 1914 সালে কিশোরগঞ্জের একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন জয়নুল আবেদিন। এই লাইনটা প্রথমে হতে পারে, যেহেতু নাম দিয়ে শুরু হয়েছে, আবার জন্মসাল বলতেছে, বাট আমরা আরেকটু কিছু দেখে নিব। একটা জিনিস মনে রাখবেন, যে কোনো বিখ্যাত ব্যক্তিদের যদি রিয়ারেন্স আসে, সেক্ষেত্রে অনেক সময় হয় যে তাদের সম্পর্কে একটা আগে প্রশংসামূলক কথা বলে তারপর শুরু হয়। যেমন ধরেন নেলসন ম্যান্ডেলা যদি আসে, সেক্ষেত্রে তার সম্পর্কে একটা এক্সট্রা কথা থাকবে যে বর্ণবাদের বিষয়ের, বর্ণবাদ নিয়ে পৃথিবীর অন্যতম একজন কি বলে একজন সংগ্রামী নেতা ছিলেন নেলসন ম্যান্ডেলা। তারপরে বলা হবে যে নেলসন ম্যান্ডেলা জন্মগ্রহণ করছেন এত সালে, হ্যাঁ তারপর তার আদার্স বিষয়গুলো। তো এরকম যে কোনো ব্যক্তিকে, বিখ্যাত ব্যক্তির প্যাসেজ শুরু করার আগে কিন্তু তার সম্পর্কে একটা এক্সট্রা কথা থাকবে। হ্যাঁ, এটা আমরা একটু খেয়াল করবো। সো এটা প্রথম লাইন হতে পারে, নাও হতে পারে, আমরা পরেরগুলো আগে দেখি। দ্য গ্রেট পার্সোনালিটি ইজ এ পার্সন হু কন্ট্রিবিউটেড ফর হিজ কান্ট্রি অর হিজ পিপল। একজন বিখ্যাত ব্যক্তিত্ব হচ্ছে সেই ব্যক্তি যে তার দেশের জন্য অথবা মানুষের জন্য কি করেছিল, কন্ট্রিবিউট করেছিল। কন্ট্রিবিউট করা মানে কি, দেশের জন্য কিছু একটা করা, হ্যাঁ দেশকে কিছু দেওয়া। ওকে, তাহলে এটা হতে পারে, তার সম্পর্কে একটা এক্সট্রা কথা বলে কিন্তু শুরু করা হচ্ছে, এটা প্রথম লাইন হতে পারে। আমরা পরেরগুলো আগে একটু দেখে নিব। হি ড্রিউ দ্য পিকচার্স অফ দ্য ফ্যামিন।
ফ্যামিন অর্থ দুর্ভিক্ষ, এটা লিখে রাখতে পারেন। ওকে, দুর্ভিক্ষ। অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অ্যান্ড গট হিউজ রেপুটেশন। তো সে দুর্ভিক্ষের ছবি এঁকেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের এবং অনেক রেপুটেশন অর্জন করেছিল। রেপুটেশন মানে কি? সুনাম। ওকে, রেপুটেশন অর্থ সুনাম। আচ্ছা, তো সে তার কর্মকাণ্ড সম্পর্কে বলছে, ভালো কথা। তো তাহলে তার সম্পর্কে একটা প্রশংসামূলক বাক্য, তার জন্ম, ঠিক আছে, তারপরে কিন্তু তার কার্যক্রমগুলো আসবে। সো এটা থার্ডে বা ফোর্থে যাবে এই লাইনটা। হিজ ফাদার তামিজউদ্দিন ওয়াজ এ পুলিশ অফিসার। তার বাবা তামিজউদ্দিন ছিলেন একজন পুলিশ অফিসার। আগে তার পরিচয়, তারপরে তার পিতার পরিচয়। ওকে, এটি সেকেন্ডে বা থার্ডে থাকতে পারে। সো অ্যাট দ্য এজ অফ দ্য 15 he went to Kolkata and was admitted in a government art college. সো অর্থ কি দেখেন, এখানে একটা খেয়াল রাখবেন। সো ফর দিস, দেখেন সো যখন আছে এটার অর্থটা কি হয়, যে তাই 15 বছর বয়সে সে কলকাতায় গিয়েছিল এবং সরকারি আর্ট কলেজে ভর্তি হয়েছিল, তাকে ভর্তি করা হয়েছিল। আচ্ছা, যেহেতু তাই বলা আছে তার মানে কি এর আগে কোনো একটা কথা আছে নিশ্চয়ই, তার মানে এটা প্রথম লাইন হচ্ছে না। He was a great artist who owned name and fame for himself and his country. সে তিনি ছিল একজন গ্রেট, একজন আর্টিস্ট, মহান আর্টিস্ট, যে তার নাম এবং খ্যাতি অর্জন করেছিল নিজেই, তার নিজের জন্য এবং দেশের জন্য। ওকে, পুরো রিয়ারেন্সটা কিন্তু আমাদের পড়া হয়ে গেল। এখন আমরা অ্যান্সার করব। হ্যাঁ, তো আমরা চলো অ্যান্সার করি। আমরা একটু দেখার চেষ্টা করব প্রথমে কোনটা হবে। প্রথমে হবে মনে হচ্ছে এইটা, দ্য গ্রেট পার্সোনালিটি ইজ এ পার্সন। বিখ্যাত ব্যক্তি হচ্ছে একজন ব্যক্তি যে তার দেশের জন্য, মানুষের জন্য কাজ করে। এরপরে বলা হচ্ছে কি, যে দেখেন এইটা, জয়নুল আবেদিন ওয়াজ সাচ এ পার্সোনালিটি। এই যে পার্সোনালিটি, দেখেন প্রথমে কি একজন পার্সোনালিটি নিয়ে কথা বলা হচ্ছে, ব্যক্তিত্বকে নিয়ে। সেই রকম একটা ব্যক্তিত্ব হচ্ছে কি জয়নুল আবেদিন। ওকে, তার মানে এটা টু হবে, টু হতে পারে। আচ্ছা, অ্যান্সার কি আছে এটা কিন্তু এখনো দেখা হয়নি, অ্যান্সার পরে আছে, আমরা পরে দেখবো। আগে আমরা নিজেদের মতো করে কি, যেভাবে আমরা আসলে পরীক্ষায় অ্যান্সার করব, সলিউশন করব, বা যেভাবে আমরা জিনিসগুলো চিন্তা করবো, আমি কিন্তু সেভাবেই প্র্যাকটিস করছি। আপনারাও খেয়াল করেন যে আমাদের সংস্কৃতিকে এনরিচ করেছিল, সমৃদ্ধ করেছিল। তাহলে এটা হচ্ছে টু। আচ্ছা, এরপর কি হতে পারে একটু খেয়াল করেন, আপনারাও একটু বলেন কি হবে। Our culture is a person who contributed for his country, for the people. এরপর হবে এইটা, নাম্বার 5। জয়নুল আবেদিন ওয়াজ born at village in কিশোরগঞ্জ in 1914. সে, এরপর হচ্ছে তার জন্ম। প্রথমে একটা তার সম্পর্কে প্রশংসামূলক কথা, এরপর বললাম যে আসলে সেই ব্যক্তিটা তিনি জয়নুল আবেদিনই, যে আমাদের সংস্কৃতিকে অনেক সমৃদ্ধ করেছিল। এরপর তার জন্মসাল, জয়নুল আবেদিন ওয়াজ born at village in কিশোরগঞ্জ। আচ্ছা দেখো, একেশ মনে রাখবা, যখন পিতার কথা বলা থাকবে কোথাও কোনো ব্যক্তির, তাহলে যখন আমরা ব্যক্তির পরিচয়টা দিব যে তিনি এত সালে এখানে জন্মগ্রহণ করছেন, এরপরে কিন্তু পিতার কথা আসবে। আগে কি ব্যক্তি, তারপরেই তার পিতা। তাহলে আমরা চলে আসি এখন নাম্বার 4। 4-এ চলে আসলো আমাদের, হিজ ফাদার তামিজউদ্দিন ওয়াজ এ পুলিশ অফিসার। ওকে, ফাইন। আচ্ছা, এখন আসেন আবার একটু দেখি। এটা তো হবে না যে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল এর জন্য, কেন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল এর আগে কথা আছে। ওকে, দ্য আর্টিস্ট ডিড নট লাইক দ্য হার্ড রুলস অফ স্কুল। আচ্ছা, এইটা হচ্ছে তার একটা এখন অভিপ্রায় ব্যক্ত করতেছে, হ্যাঁ, যে সে কি এরকম ছিল, তার স্কুলের এই কঠিন রুলস, হার্ড রুলস ভালো লাগতো না। ওকে, ফাইন। তাহলে এরপরে হবে আমাদের এইটা, তার স্কুলের কঠিন রুলস গুলো ভালো লাগতো না। সো এই দেখেন রিলেশনটা বুঝতে পারছেন তো। সো এরপরে হবে কি, সো যেহেতু তার স্কুলের এই কঠিন নিয়ম, হার্ড রুলস গুলো ভালো লাগতো না, তাই 15 বছর বয়সে তিনি কলকাতায় যান এবং তাকে সরকারি আর্ট কলেজে ভর্তি করা হয়। ওকে, বুঝতে পারছেন নিশ্চয়ই কেন সে বলছিল, কারণ তার এই স্কুলের নিয়ম ভালো লাগতো না। নর্মালি আমরা যেরকম একাডেমিক স্কুলেতে বা কলেজে আপনারা পড়েন, এরকম নিয়ম তার ভালো লাগে না, পড়াশোনা করা, নিয়মতান্ত্রিকতা। সে তার ছোটবেলা থেকে আর্টের অনেক শখ ছিল, সে চাইছিল যে এরকম আর্ট কলেজে পড়াশোনা করবে, অর্থাৎ তার যে একটা মেধা ছিল, সে মেধাকে সে আরো বিকশিত করবে। ওকে, ফাইন। তাহলে আমরা দেখেন এই যে সো, এইটার কথার মিনিংটা কিন্তু এখান থেকে চলে আসলো, যেহেতু পছন্দ করতো না তাই সে আর্ট কলেজে ভর্তি হয়েছিল। ওকে,
এভাবে আপনারা সিকোয়েন্স ধরার চেষ্টা করবেন। দেন আচ্ছা, তো সে আর্ট কলেজে ভর্তি হয়েছিল। আচ্ছা, আর্ট কলেজে ভর্তি হওয়ার পরে কিন্তু কি এখন থেকে তার কর্মজীবন শুরু। সে আসলে কি কি করছিল আমরা দেখি এখানে তার কর্ম কি কি পাই। আচ্ছা, হি ওয়াজ এ গ্রেট আর্টিস্ট হু ওন্ড নেম অ্যান্ড ফেম ফর হিমসেলফ। আচ্ছা, দ্য গ্রেট পার্সন ইজ দ্য পার্সন ইন কান্ট্রি। আচ্ছা, একটা জিনিস দেখেন, এখানে তার সম্পর্কে আরো একটা কথা বলা ছিল, তো এটা কিন্তু আমাদের মিস হয়ে গেছে। হ্যাঁ, আপনি যখন পরীক্ষার হলে প্রথমে একটা রিয়ারেঞ্জ অ্যান্সার করবেন, প্রথমেই কিন্তু কলম দিয়ে আগে লিখে ফেলবেন না ঠাস করে, আগে পেন্সিল দিয়ে করবেন। হ্যাঁ, দেখা যেতে পারে কোন একটা সেন্টেন্স আপনি বাদ রেখে দিয়েছেন, এটা সবার আগে হবে। হ্যাঁ, দেখা গেলো এটা 2 নম্বরে হবে, এরপর সবগুলো হবে, সবগুলোর সিরিয়াল ঠিক আছে, বাট তখন কিন্তু আপনাকে আবার কলম দিয়ে কেটে একটা গ্যাদারিং হবে। এটার আগে আপনার পেন্সিল দিয়ে জাস্ট একটা গ্রাফ করে নেবেন একটু দ্রুত। সো আমি দেখতে পাচ্ছি এইটা হবে আমাদের কিসের পরে দেখেন। প্রথমে তো এটা ছিল আমাদের 1 গ্রেট পার্সোনালিটি ইজ এ পারসন, এটা। এরপর হচ্ছে কি এই যে এটা জলাল আবেদিন হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি এটা করেছিল। এরপরে 3 নম্বরে হবে হচ্ছে এইটা, 3 নম্বরে হবে এইটা, হি ওয়াজ আ গ্রেট আর্টিস্ট হু ওন্ড নেম অ্যান্ড ফেম। আচ্ছা, 3-এর পর এখন যেটা 3 দিছি এটা যাবে হচ্ছে আমার 4-এ, এটা আমি কেটে দিচ্ছি, এটা যাবে 4-এ। আচ্ছা, 4-এ যদি এটা হয় তাহলে এখন যেটা 4 দিছি এটা যাবে কোথায়? 5-এ। 5-এ। আচ্ছা আচ্ছা, 5 যদি এটা হয় তাহলে এখন যেটা দিছি 5-এ এটা যাবে 6-এ, আর 6 যেটা দিছি এটা যাবে কোথায়? আমাদের 7-এ। ওকে, আমাদের সেন্টেন্স কিন্তু মোট 10টা। ওকে, আমরা 7 পর্যন্ত এসে পৌঁছাইছি। আচ্ছা, তাহলে 7 কি এট দ্য এজ অফ 15 সে কলেজে গেছিল। এরপর কি বলছিলাম, এরপর এখন তার কর্মজীবন শুরু হবে। ওকে, এখন কর্মজীবন দেখেন তার কাজকর্ম কি কি। যে হি ড্রিউ দ্য পিকচার্স অফ দ্য ফ্যামিন, ফ্যামিন অর্থ দুর্ভিক্ষ। সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুর্ভিক্ষের ছবি আঁকছিল এবং এটার জন্য সে অনেক সুনাম অর্জন করেছিল। অর্থাৎ তার ছবিগুলো একেবারে জীবন্ত, সেই সময়কার মানুষের একদম প্রকৃত ছবি তিনি তুলে ধরতে পেরেছিলেন তার সেই শৈল্পিক গুণের মাধ্যমে। তাই তার কাজকর্ম যেহেতু এটা নিয়ে বলা হচ্ছে, এটাকে আমরা দিব কি 8। আচ্ছা, 8 নম্বরে চলে আসলো এটা। আচ্ছা দেখেন, এরপর বলছিল কি তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল গোল্ড মেডেল। তাহলে অবশ্যই কি তার এই ছবির জন্য তাকে গোল্ড মেডেল দেওয়া হয়েছিল, এর জন্য ওই যে ফর দিস বলা আছে। তাই সে দুর্ভিক্ষের ছবি এঁকেছিল, সুনাম অর্জন করেছিল, এই জন্য ফর দিস হি ওয়াজ অ্যাওয়ার্ডেড। ওকে, এটা একটা মেক সেন্স করে, তাই আমরা এটা দিয়ে দিলাম 9। ওকে ফাইন, আমাদের এখন বাকি আছে আরেকটা 4। হি ডাইড অন 28 মে 1976। আচ্ছা, তাহলে আমাদের আর কোনো সেন্টেন্স বাকি নেই, সব শেষে তার মৃত্যু সাল, যে তিনি 1976 সালে মৃত্যুবরণ করেছিলেন। ওকে, এটা তাহলে হয়ে গেল আমাদের 10। আচ্ছা, তো আশা করি এই পুরোটা আপনারা বুঝতে পেরেছেন। আর যেটা বললাম প্রথমে কিন্তু একটু পেন্সিল দিয়ে আপনারা কি করে নেবেন, গ্রাফ একটু মানে যে কি বলে রাফ করার মতো করে নেবেন। এরপরে এখন হচ্ছে কি করবেন, সুন্দরভাবে লিখবেন। আর আরেকটা বিষয়, আসলে লিখবেন কিভাবে এটা একটা প্রশ্ন, আমি অ্যান্সারগুলো মুছে দিচ্ছি। আমাদের কিন্তু 2 ধরনের প্রশ্ন উত্তর করার একটা সিস্টেম আমরা প্রচলিত, যেমন একটা হচ্ছে বক্স করে। হ্যাঁ, যেমন মনে করেন আপনি এই যে এরকম বক্স করলেন, বক্স করে আপনার 1 2 উপরে 1 2 3 আর নিচে হচ্ছে এই নাম্বারগুলো। হ্যাঁ, এভাবে প্রথম মনে করেন 3, এরপর 2, এরপর 1, এভাবে করলেন। এভাবে করলে হবে। আবার কেউ যদি চান যে এত কিছু দিবেন না, শুধু শুধু এভাবে অ্যান্সার করবেন, প্রথমে 1, এরপর হচ্ছে 3, হ্যাঁ, এরপর হচ্ছে 3, এরপর হচ্ছে 5, এরপর হচ্ছে 6। হ্যাঁ, এভাবে যদি চান এভাবেও করলেও হবে, কোনো সমস্যা নেই। আপনি এভাবে করলে হবে, এভাবে করলেও হবে। হ্যাঁ, এবং আরেকটা প্রশ্ন অনেকেরই থাকে যে স্যার অনেক সময় আমরা প্যাসেজ এটা আবার পুরোপুরি লিখে দিতে হবে কিনা। হ্যাঁ, দেখেন, যদি আপনি লেখাটা ম্যান্ডেটরি না, ঠিক আছে, বোর্ডে এটা লেখাটা ম্যান্ডেটরি না, আপনাকে পুরো প্যাসেজ বা প্যারাগ্রাফ আকারে লিখতে হবে না। এতটুকু লিখলে আপনি ফুল মার্ক পাবেন যদি আপনার সিকোয়েন্সটা ঠিক থাকে। আর আমি বলবো যে যেহেতু ইংলিশ ফার্স্ট পেপারে আপনাদের পরীক্ষায় কিন্তু পর্যাপ্ত সময় থাকে, সেই ক্ষেত্রে আপনারা এটা প্যারাগ্রাফ আকারে লিখে দিবেন। হ্যাঁ, এটা একটু আপনার, যেহেতু আপনি ফুল মার্ক পেতে চান এবং আপনি একটা রিস্ক ফ্রি থাকতে চান, সো আপনি এই প্যারাগ্রাফটা পুরো লিখে দিবেন। আর এটা কিন্তু অবশ্যই এখানে যেহেতু নাম্বার দিয়ে লিখছে, আপনি কিন্তু পরীক্ষার নাম্বার দিয়ে লিখবেন না, আপনি সবগুলো এই অর্ডার অনুযায়ী প্যারাগ্রাফের মতো করে লিখে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখন আরেকটা কোয়েশ্চেন সলভ করব, আর এটার অ্যান্সার কিন্তু দেয়া আছে, এই যে অ্যান্সার।
যে অ্যান্সার করে নিচে প্যারাগ্রাফের মতো লিখে দেওয়া আছে। অ্যান্সারটা আপনারা পরে আবার রিভিশন দিয়ে নেবেন, পড়ে নেবেন। আমি পরের প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। দেখেন এটা কতগুলা বোর্ডে আসছে। প্রথমত এটা আসছে আপনার এই যে 2024-এর ময়মনসিংহ বোর্ড, চট্টগ্রাম বোর্ড এবং এটা যশোর বোর্ডে আসছিল আবার 2017-তে। 2023-এ আসছে, 24-এ আসছে এবং 17-তেও আসছে। অর্থাৎ যারা আমাদের আপকামিং পরীক্ষার্থী আছেন আপনাদের কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। ভাগ্য ভালো হইলে কমন পড়তেও পারে, তবে কমন যে পড়বে এমন কোনো গ্যারান্টি নাই। আমরা পরীক্ষার আগে আবার একটা ফাইনাল সাজেশন আপনাদেরকে দিব, সেখান থেকে কমন পড়ার সম্ভাবনা বেশি থাকবে। আর আমি বলবো যে সর্বোপরি আসলে প্র্যাকটিসের বিকল্প কিছু নাই। হ্যাঁ, আপনাকে অনেক অনেক প্র্যাকটিস করতে হবে প্রত্যেকটা এলিমেন্ট। যেমন আজকে আমরা 2-3টা প্র্যাকটিস করব, আমি বুঝাই দিচ্ছি, কথাগুলো মাথায় নিলেন। এগুলো মাথায় রেখে কিন্তু বাসায় আপনাকে কি করতে হবে, বই নিয়ে বসতে হবে। প্রিভিয়াস ইয়ার আরো 5-6টা আপনাকে নিজের থেকে করতে হবে, করে করে আপনি অ্যান্সার মিলাবেন। হ্যাঁ, কোথায় প্রবলেম হচ্ছে আপনার মিলে নাই, এরপরে এই অ্যান্সার গুলো দেখে আবার আপনি সঠিক করবেন। এভাবে নিজে নিজে পড়াশোনাটা কন্টিনিউ করেন। হ্যাঁ, যে যেখানে পড়েন সেই টিচার বা সেই বড় ভাইয়ের থেকে আপনি হেল্প নেন। আর আমরা আছি, আমাদের থেকে হেল্প নিতে পারেন, আমাদেরকে কমেন্টে জানান। হ্যাঁ, আমরাও কিন্তু আপনাদেরকে হেল্প করার জন্যই আছি। তো আপনি এভাবে আপনাকে নিজের আগ্রহে প্র্যাকটিসটা কন্টিনিউ করতে হবে। যখন আপনি প্র্যাকটিস কন্টিনিউ করবেন তখন এটা কমন পড়ুক বা না পড়ুক, আপনার পরীক্ষার আগে এটা নিয়ে খুব বেশি মাথায় টেনশন থাকবে না। আপনি শুধু এতটুকু চাবেন যে আমি একটাবার অন্তত সবগুলা কন্টেন্ট থেকে কিছু কিছু বাছাই করা জিনিসগুলো একটু প্র্যাকটিস করে যাব। কারণ অলরেডি আপনি এগুলো বাসায় পড়ছেন, আপনার মাথায় সেই সিকোয়েন্সটা আছে যে রিয়ারেন্স কিভাবে সলভ করতে হয়। হ্যাঁ, এটার টাইপস গুলো কি কি, হ্যাঁ কিভাবে কিভাবে হচ্ছে আমি এটার সিকোয়েন্স গুলো ধরবো, কোনটার পর কোনটা আসবে। হ্যাঁ, যেটা ক্লাসে আমরা শিখাচ্ছি, এটা হচ্ছে মূল কথা। প্র্যাকটিসটাই আপনার মূল বিষয়। তো চলেন এখন আমরা এই আরেকটা বোর্ড কোশ্চেন সলভ করব রিয়ারেঞ্জের। সলভ করার প্রথমে অ্যাটলিস্ট 2 থেকে 3 বার আপনি মনোযোগ দিয়ে পড়বেন। হি আস্কড হিম হোয়ার গড ইজ। সে তাকে জিজ্ঞেস করলো কোথায় সৃষ্টিকর্তা আছে। তাহলে দেখেন প্রথমেই তার এটা হবে না, প্রোনাউন দিয়ে শুরু হয়েছে। আমরা জানি কি প্রথমে অবশ্যই একটা কি নাউন দিয়ে শুরু হবে। আর আগে প্রথমে আমরা টাইপ বোঝার চেষ্টা করবো এটা কোন টাইপের। He praised him highly once a lad went to a famous teacher. আচ্ছা, lad অর্থ কি? lad অর্থ হচ্ছে বালক। এই পাশে লিখে দিই, lad অর্থ বালক। একদা একটা বালক একজন ফেমাস টিচারের কাছে গিয়েছিল। The teacher thought highly of the boy's understanding. The lad replied that he would answer if he would tell where he is not. The boy devoted himself. Devote মানে কি? উৎসর্গ করা। হ্যাঁ, কোনো একটা কাজে নিয়মিত কি বলে নিমগ্ন থাকা, মনোযোগ সহকারে করা। তাহলে ডিভোট অর্থ উৎসর্গ করা, এটাও লিখে দিচ্ছি। আচ্ছা, the boy devoted himself to earning knowledge. He begged to instruct him. Instruct মানে কি নির্দেশনা দেওয়া। সে অনেক বেগ করেছিল। এখানে বেগ বলতে অনেক আন্তরিকভাবে ব্যাকুলভাবে রিকোয়েস্ট করা বোঝাচ্ছে। নরমালি বেগ অর্থ হচ্ছে ভিক্ষা করা। তো এখানে সে শিক্ষককে অনেক বিনয়ের সাথে বলছে, রিকোয়েস্ট করছে তাকে আর্ট এবং সায়েন্স পড়াতে। হি এগ্রিড টু টিচ দ্য ল্যাড। সেই শিক্ষকের কথা বলা হচ্ছে হি বলতে সেখানে, যে এই ল্যাডকে অর্থাৎ সেই বালককে পড়াতে সে এরকম আগ্রহী হয়েছিল, এগ্রি হয়েছিল। হি এক্সপ্রেসড হিজ ডিজায়ার টু অ্যাকোয়ার নলেজ। আচ্ছা, এক্সপ্রেসড মানে কি প্রকাশ করা। হ্যাঁ, তার ডিজায়ার, ডিজায়ার অর্থ কি আকাঙ্ক্ষা। ডিজায়ার অর্থ কি আকাঙ্ক্ষা। এই পাশে লিখতেছি। আচ্ছা, এরপর টু অ্যাকোয়ার নলেজ, অ্যাকোয়ার অর্থ অর্জন করা। দ্য টিচার উইশড টু ফাইন্ড আউট দ্য অ্যাবিলিটি অফ দ্য বয়। টিচার উইশ করেছিল যে এই ছেলের অ্যাবিলিটি, সেই সক্ষমতাগুলো সে খুঁজে বের করবে। আচ্ছা, তার মানে আমরা দেখতে পারলাম যে এখানে কিন্তু একজন টিচার এবং একজন মানে গুরু শিষ্যের মতো একটা আলোচনা এখানে চলতেছে। তো এটা কোন টাইপের? এটা কিন্তু যে মোরাল স্টোরি টাইপের, ঠিক না? একজন শিক্ষক একজন ছাত্র, সে অবশ্যই একটা নৈতিক একটা বিষয় এখানে থাকবে, শেষে একটা শিক্ষাপূর্ণ, হ্যাঁ নৈতিকপূর্ণ একটা বিষয় থাকবে। তো আমরা একটু দেখে নিলাম যে এটা আসলে টাইপ 2 মোরাল স্টোরি টাইপের। আচ্ছা, আর আমাদের এখানে অনেকেই কমেন্ট করেছেন, আমি একটু কমেন্ট গুলো দেখবো প্রথম থেকে। আচ্ছা, প্রথমে আমাদের সাথে এমডি আনিস, আপনি আছেন ক্লাসে, ওকে আপনি থাকেন। এরপর একটা প্রশ্ন করেছিলেন
যে ভাইয়া সম্পূর্ণটা কি লিখতে হবে কিনা প্যারাগ্রাফ আকারে। এটা তো আমি বলেছি যে আপনার এখন ইনস্ট্রাকশনে বলা আছে যে আপনি শুধু নাম্বারগুলো লিখলেই হবে। ওকে, বোর্ডে আপনি যদি শুধু নাম্বারগুলো লিখেন, যেমন এরপর হচ্ছে একটা, আপনাকে কিন্তু অবশ্যই তীর চিহ্ন দিতে হবে। ধরেন এরপর হচ্ছে আপনার ডি, এরপর এফ, এভাবে আপনার তীর চিহ্ন দিয়ে দিয়ে আপনাকে অ্যারো চিহ্ন দিয়ে কিন্তু এটা করতে হবে। এবং এটা যদি আপনার অর্ডার ঠিক থাকে, আপনি ধরে নেওয়া যায় ফুল মার্ক পাবেন। তারপরেও যেহেতু আপনার হাতে সময় আছে, আপনি রিস্ক ফ্রি থাকতে চান, হ্যাঁ, রিস্ক ফ্রি থাকতে চাইলে আপনাকে পুরো প্যারাগ্রাফটা লিখে দিতে হবে। সো আমি বলবো যে এটা আপনি লেখার পর আপনি একটু ওই হাফ পেজের মতো, হ্যাঁ, একটু জায়গা গ্যাপ রাখলেন, সমস্যা কি? আপনি সবার শেষে পরীক্ষার একদম রিটেন পার্ট শেষ করার পর আপনি এটা প্যারাগ্রাফ আকারে তখন ঠান্ডা মাথায় লিখে দিলেন। হ্যাঁ, প্রেশার নেওয়ার দরকার নেই। কিন্তু লিখতে হবে কিনা আরেকটা বিষয়, কলেজের বিষয়গুলো কিন্তু একটু আলাদা। কলেজ বা স্কুলের আপনাদের টিচাররা বিভিন্নভাবে ইনস্ট্রাকশন দেয় যে আপনাদেরকে এরকম বক্স করেই করতে হবে। হ্যাঁ, এরকমটা অনেক সময় শুনি যে কলেজে বা স্কুলে কিন্তু এরকম প্রেশার দিয়ে বলা হয় যে এইভাবেই করতে হবে। যদি এটা কলেজের ব্যাপার, এখন এক এক কলেজের টিচার তার একটা হচ্ছে অভিব্যক্তি বা তার চাওয়া এক এক রকম থাকতেই পারে। তো আপনি কলেজে থাকা অবস্থায় কলেজের ইনস্ট্রাকশনটা ফলো করবেন, টিচাররা কি বলে। আর বোর্ডে আপনি এটা দিলে অ্যাকসেপ্টেড, এটা দিলে অ্যাকসেপ্টেড। ওকে, আর প্যারাগ্রাফ দেওয়াটা ম্যান্ডেটরি না, দিলে সম্পূর্ণটাই দিবেন অবশ্যই, কিন্তু এটা এটা শেষে দিবেন। আচ্ছা, আর শেষে ওকে, শেষে আপনারা এরকম আমাদেরকে জানান, হ্যাঁ, যে কোনো বিষয় কমেন্টে থাকলে। এখন আমি আবার একটু বোর্ড কোশ্চেনে ফিরে যাচ্ছি। দেখেন, তো এই পুরো প্যাসেজটা কিন্তু আমরা দেখলাম রিঅ্যারেঞ্জিং এর, হ্যাঁ, পুরো প্যাসেজটা আমরা দেখলাম। এখন আমাদের দায়িত্ব কি? প্রথম সেন্টেন্স কোনটা হবে এইটা খুঁজে বের করা। আচ্ছা, সো দেখেন, যেহেতু টিচার আর বয়ের মধ্যে কথা হচ্ছিল, এই যে ওয়ান্স, একটা মনে রাখবেন যে অনেক সময় ওয়ান্স আপন এ টাইম এই সিকোয়েন্সটা দিয়ে, এই প্যাসেজটা দিয়ে বা এই ফ্রেজটা দিয়ে কিন্তু শুরু থাকে। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ, এরকম ওয়ান্স আপন এ টাইম, হ্যাঁ, উই ওয়্যার, এরকম একটা থাকে। তো এই ওয়ান্স এই কথাটা কিন্তু প্রথম সেন্টেন্স হিসাবে হয় অনেক ক্ষেত্রে। তো এটা আপনারা খেয়াল রাখবেন। তো এখানে আর মনে হচ্ছে এটাই হবে, কারণ প্রথমে একজন বালক সে কি করছিল, টিচারের কাছে গিয়েছিল, এরপরে গল্পটা শুরু। ওকে, যাওয়ার পর কি হয়েছিল দেখেন, যাওয়ার পর কি করেছিল সে, হি প্রেজড হিম হাইলি। ওকে, যাওয়ার পর দেখেন, তাহলে আমরা ধরলাম এটা ওয়ান, এটা হচ্ছে আমাদের কত, ওয়ান। তাহলে টু কোনটা হবে? টিচারের কাছে যাওয়ার পর কি বলছিল, সে যে পড়াশোনা করতে চায় এটাই তো বলছিল। তাহলে সে কি, হি এক্সপ্রেসড হিজ ডিজায়ার টু অ্যাকোয়ার নলেজ। হ্যাঁ, এটা হতে পারে। তাহলে আমরা একটু এটা দাগায় রাখি, এটা টু। শিক্ষকের কাছে যাওয়ার পর সে তার জ্ঞান অর্জন করার যে একটা আকাঙ্ক্ষা, সেটা কি করলো, এক্সপ্রেস করলো, প্রকাশ করলো। এক্সপ্রেস মানে প্রকাশ করা। আর এই দেখেন ইডি আছে না, তার মানে কি পাস্ট টেন্স, অতীতের কথা। ওকে, সে প্রকাশ করেছিল তার আকাঙ্ক্ষা জ্ঞান অর্জন করার জন্য, টু অ্যাকোয়ার নলেজ। আচ্ছা, তারপর আকাঙ্ক্ষা এক্সপ্রেস করার পর কি করছিল দেখেন, হি বেগড টু ইনস্ট্রাক্ট হিম দ্য আর্টস অ্যান্ড সায়েন্স। তো সে দুইটা সাবজেক্ট পড়াইছিল। আপনারা যারা আর্টসের আছেন, সে আর্টসও পড়তে চাইছিল, সে সায়েন্সও পড়তে চাইছিল। ঠিক আছে, তার মানে এটা কি নাম্বার 3, 3 নাম্বার। ওকে, সে এখন কি টিচারের কাছে গেছে, টিচারে বলছে স্যার আমি আপনার কাছে পড়তে চাই, আমার অনেক পড়াশোনা করার ইচ্ছা, আমাকে আপনি সায়েন্স এবং আর্টস পড়ান প্লিজ। আচ্ছা, ভালো কথা, এতটুকু গেল। এরপরে দেখেন টিচার এখন কি, টিচারে কিছু একটা বলবে। আচ্ছা, হি আস্কড হিম হোয়ার গড ইজ। আচ্ছা, এটা তো এখানে তো কিছু হবে না। এখন টিচার যেহেতু কথা শুরু করবে, তার নাম থাকবে কিন্তু একটা, এরপরে প্রোনাউন। দ্য টিচার দিয়ে এটা শুরু হয়েছে, আবার দ্য টিচার দিয়ে এটাও শুরু হয়েছে। আচ্ছা, তাহলে এইটা হবে দেখেন কেন, এখানে বলা হচ্ছে দ্য টিচার উইশড টু ফাইন্ড আউট দ্য অ্যাবিলিটি অফ দ্য বয়। টিচার উইশ করেছিল, চেয়েছিল যে এই ছেলেটার যে অ্যাবিলিটি আছে এটা খুঁজে বের করবে। অ্যাবিলিটি মানে কি, সক্ষমতা। তো যখন সে বললো যে স্যার আমি আপনার কাছে পড়তে চাই, সায়েন্স আর্টস আমাকে পড়ান প্লিজ, তো টিচার চিন্তা করলো কি, আচ্ছা তাহলে এই ছেলের মধ্যে কি আছে দেখি আমি একটু, সে কি আসলে পড়াশোনা ভালোভাবে করতে পারবে কিনা, বা তার সক্ষমতাটা আমি একটু দেখি। ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে কি 4, নাম্বার 4। আচ্ছা, তো তারপরে দেখেন টিচার কি করছে, একটা প্রশ্ন করছে। নর্মালি কি হয়, যখন আমরা টিচারের কাছে যাই যে স্যার আপনি আমাকে একটু হেল্প করেন, এটা করেন, তখন টিচাররা কি করে, একটু প্রশ্ন করে, আচ্ছা তুমি পড়াশোনা করতে চাও, পড়াশোনা করে কি হবা, ঠিক না?
তো এরকম তাকে একটা এখন তার কিছু ওই জেনারেল নলেজ একটু চেক করার জন্য, হ্যাঁ, তাকে এটা প্রশ্ন করছে যে বলো, হি আস্কড হিম, এখানে হি কিন্তু টিচার, এটা আপনাকে বুঝতে হবে। হোয়ার গড ইজ, যে সৃষ্টিকর্তা কোথায় আছে বলো দেখি, তার মানে এটা 5 নাম্বার এর পরে। আচ্ছা, যখন সে টিচার এটা প্রশ্ন করলো, এখন রিপ্লাই দিবে কে? ছাত্র, দ্য লেড। দেখি আমরা ছাত্র সম্পর্কে কথায় বলা আছে, এই যে দেখেন রিপ্লাইড, এই যে এটা প্রশ্ন করছিল আস্কড, আস্কড এর পরিবর্তে এখন হচ্ছে কি রিপ্লাই। আচ্ছা, তো আমি দেখেন প্রথমে যখন পড়েছিলাম আমি কিন্তু মাথায় রাখছিলাম যে একটা রিপ্লাই করা একটা কথা ছিল, যে একটা প্রশ্নের উত্তর দিচ্ছে। তো এটা যখন আমি পড়েছিলাম আমি মাথায় রাখছিলাম, আবার সাথে সাথে এটাও কিন্তু আমি প্রথমে যখন পড়েছিলাম মাথায় রাখছিলাম যে একটা প্রশ্ন করেছিল কেউ। তার মানে এটা কি, এটা পরের সেন্টেন্স, এই যে উইশ, টিচার যে একটা স্টুডেন্টকে আসলে দেখতে চায়, হ্যাঁ, যে সে ভালো কি মন্দ ফাইন্ড আউট করতে চায়, তো ফাইন্ড আউট করার জন্য সে প্রশ্ন করবে আস্ক, আর আস্ক করার পরে কি হবে, রিপ্লাই দিবে। এইভাবে একটা অর্ডার আপনাকে কি করতে হবে, যখন আপনি পড়বেন এট ফার্স্ট একবার বা প্রয়োজনে দুইবার আপনি মনোযোগ দিয়ে বাংলা অর্থটা বোঝার চেষ্টা করে কিন্তু আপনি এটা মাথায় রাখবেন। যখন আপনি পুরোপুরি পড়লেন তখনই কিন্তু আপনি কি একটা পর একটা ধরতে পারবেন, ও আচ্ছা হ্যাঁ তাহলে তো প্রশ্ন করছে, তাহলে এখন তো সে রিপ্লাই দিবে, আপনি রিপ্লাইয়ের ওই আন্দাজে আপনি হচ্ছে কি করবেন, অ্যান্সার গুলো খুঁজতে থাকবেন। ওকে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এখন হবে কি, এটা দ্য ল্যাড, বালকটা, রিপ্লাইড, উত্তর দিয়েছিল যে হি উড অ্যান্সার, সে উত্তর দিবে, ইফ, যদি, হি উড টেল হোয়ার হি ইজ নট, যদি সেই শিক্ষক বলতে পারে যে কোথায় সৃষ্টিকর্তা আসলে নাই। হ্যাঁ, এই হি বলতে টিচার, আর এই হি হচ্ছে সৃষ্টিকর্তা। তো আর এই হি হচ্ছে কি, স্টুডেন্ট, ল্যাড। তো ল্যাড বলছিল যে আমি এটা আপনাকে উত্তর দিতে পারবো, কিন্তু আপনাকে আগে বলতে হবে যে কোথায় সৃষ্টিকর্তা নাই। ঠিক আছে, তার মানে কি, এই শিক্ষক যেরকম একটা প্রশ্ন করছে, ছাত্র কিন্তু বুদ্ধিমত্তার সাথে উত্তর দিছে। ঠিক আছে, তো এটাই আসলে টিচার দেখতে চাচ্ছিল যে তার আসলে জ্ঞান কতটুকু। তো এটা বলার পর দেখেন কি হইলো, যেটা দ্য টিচার প্রেজড হিম হাইলি, এটা হয় দ্য টিচার থট হাইলি অফ দ্য বয়েজ আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, তাহলে এইটা হবে দ্য টিচার থট, চিন্তা করেছিল, থিঙ্ক এর পাস্ট ফর্ম কি, থট, চিন্তা করেছিল, হাইলি অফ দ্য বয়েজ আন্ডারস্ট্যান্ডিং, এই বয়েজ এর যে আন্ডারস্ট্যান্ডিংটা, অর্থাৎ এই ছেলের যেই বোধগম্যতা, এইটা সে খুব ভালোভাবে বুঝতে পারলো। তাহলে এটা কত নাম্বার হবে বলেন? 5 তো এটা দিয়েছিলাম, তারপর এটা হচ্ছে আমার 6, তাহলে এটা হবে আমার 7। আচ্ছা, দ্য টিচার থট হাইলি অফ দ্য বয়েজ আন্ডারস্ট্যান্ডিং। ওকে, তারপরে দেখেন সে কি করলো, তাহলে এখন প্রশংসা করবে, হি প্রেজড হিম হাইলি, এই হিটা হচ্ছে টিচার। ওকে, তাহলে এটা হবে আমার 8। দেখেন একটু মানে একটু জাস্ট মনোযোগ দিয়ে অর্থ বুঝে সিকোয়েন্সটা কিন্তু আমি খুব সহজে ধরে ফেললাম, আপনাদেরকেও এভাবেই অর্থ বুঝে বিষয়গুলো ধরে ফেলতে হবে। হি প্রেজড হিম হাইলি, সে খুব উচ্চ প্রশংসা করলো। আচ্ছা, প্রশংসা করলো, এরপর কি করলো আমরা দেখি, আমাদের বাকি আছে কোনটা, এটা বাকি আছে। হি এগ্রিড টু টিচ দ্য ল্যাড, তারপর দ্য বয় ডিভোটেড হিমসেলফ টু আর্নিং নলেজ। ওকে, এই দুটো আমাদের বাকি আছে, তাহলে এইটা হবে এরপরে। এরপর কি, টিচার যেহেতু অনেক প্রশংসা করলো, তারপরে কি সে মেনে নিল, আচ্ছা যাও আমি তোমাকে এই আর্ট সায়েন্স পড়াবো। ওকে, তাহলে সে কি করলো, এখন মেনে নিল। তাহলে মেনে নিল, তাহলে এই সেন্টেন্সটা হবে এখন 9-এ। তাহলে এটা হলো আমাদের 9, হি এগ্রিড টু টিচ দ্য ল্যাড। আচ্ছা, এখন আমাদের সর্বশেষ একটা সেন্টেন্স বাকি আছে, এই যে দ্য বয় ডিভোটেড হিমসেলফ টু আর্নিং নলেজ। তো যখন শিক্ষক এগ্রি করলো, এরপরেই সে ছাত্রটা কি করলো, তার নিজেকে জ্ঞান চর্চায়, জ্ঞান সাধনায় আত্মনিয়োগ করলো। হি ডিভোটেড হিমসেলফ, সে নিজেকে উৎসর্গ করলো টু আর্ন নলেজ। ওকে, ঠিক আছে, তাহলে এটা আমাদের নাম্বার 10। আমরা এই যে এই ময়মনসিংহ বোর্ড, চট্টগ্রাম বোর্ড 23 আর যশোর বোর্ড 17, এই প্রশ্নটাও কিন্তু করে ফেললাম, এটা খুব ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, এখন যারা আপনারা প্র্যাকটিস করতেছেন আমাদের সাথে, আপনারা কিন্তু কমেন্টে জানান কারো কোনো প্রবলেম থাকলে বা কেউ কোথাও না বুঝে থাকলে। এই যে পুরো প্যাসেজটা যে পড়লাম আপনারা বুঝতে পেরেছেন কিনা, ঠিক আছে? এখানে অ্যান্সারও দেওয়া আছে, পরবর্তীতে আপনারা প্র্যাকটিস করতে পারবেন নিজে নিজে। এই পিডিএফটা আমরা দিয়ে দিব আপনাদেরকে, আপনারা কমেন্ট করেন। হ্যাঁ, কমেন্ট করলে আমরা যাদের প্রয়োজন আমরা এই প্যাসেজটা, এই পিডিএফটা পুরো আপনাদেরকে দিয়ে দিব। এখানে অ্যান্সার করা আছে এবং সুন্দরভাবে প্যারাগ্রাফটাও দিয়ে দিয়েছি। এখন আমরা আরেকটা বোর্ড দেখব, রাজশাহী বোর্ড 2024। অর্থাৎ এই বোর্ড দেখেন, বোর্ড কোশ্চেন করলে কিন্তু আপনি
প্রথমত একদম বোর্ড কোয়েশ্চেনটা আসলে কিভাবে হয়, হ্যাঁ, বোর্ড কোয়েশ্চেনের আসলে কতটুকু কঠিন থাকে, কোন বিষয়গুলো খেয়াল রাখতে হয়। বোর্ড কোয়েশ্চেন করলে আপনি অনেক ধরনের আইডিয়া পান। আর এমনি তো আপনি প্র্যাকটিস করবেন, কিন্তু আমি বলবো যে প্রত্যেকটা টপিক, যে কোনো টপিক শেষ করার পর, ফর এক্সাম্পল ফ্লো চার্ট আপনি শেষ করলেন, প্রিপোজিশন শেষ করলেন, আর্টিকেল শেষ করলেন, প্রত্যেকটা টপিক শেষ করার পর কিন্তু অবশ্যই আপনি বোর্ড কোয়েশ্চেন থেকেও সলভ করবেন। বোর্ড কোয়েশ্চেন সলভ করাটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তো দেখেন এইটা এখন আমরা একটু সলভ করব। আমাদের প্রথম কাজ কি, আগে একটু দেখা যেটা টাইপটা কি, আসলে কি টাইপের। হ্যাঁ, এটার জন্য আমাদেরকে আগে মনোযোগ দিয়ে পড়তে হবে। Knowledge of these machines is essential to keep pace with the future world. আচ্ছা দেখেন, essential মানে কি? essential মানে হচ্ছে অপরিহার্য। essential মানে অপরিহার্য। pace, pace মানে কি? গতি। আচ্ছা, তো বলা হচ্ছে যে এই মেশিনগুলোর জ্ঞান এটা অপরিহার্য আমরা উইথ ফিউচার ওয়ার্ল্ড, হ্যাঁ, টু কিপ পেস উইথ ফিউচার ওয়ার্ল্ড, এই ফিউচার ওয়ার্ল্ডের সাথে, ভবিষ্যৎ এই পৃথিবীর সাথে গতি বজায় রাখতে গেলে এই মেশিনগুলোর নলেজ খুব অপরিহার্য, খুবই জরুরি। তাহলে কোন মেশিনগুলো? দিস মেশিনগুলো, তার মানে কি এটার আগে অবশ্যই কোনো কথা আছে, আমরা এখন সেগুলো দেখবো। দ্য সুনার উই ক্যান মেক and activate this plan, the better will it be for us. দেখেন যে the sooner the better এর একটা গ্রামাটিক্যাল রুলস, যে যত দ্রুত করব তত ভালো হবে, এরকম। আচ্ছা, তার মানে এটার আগে অবশ্যই কোনো কথা আছে, কি কি ভালো করব, কেন হচ্ছে ভালো করব, কোন কাজগুলো দ্রুত করতে হবে। দিস ইজ নোন টু বি এআই রিভলিউশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রেভলিউশন। আচ্ছা দেখেন, মোটামুটি এতটুকু পরে কিন্তু আমরা জাস্ট একটা ধারণা পেলাম যে এই পুরো রিয়ারেন্সটা আসলে কি নিয়ে। এটা হচ্ছে এআই নিয়ে, হ্যাঁ, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কিন্তু এই পুরো প্যাসেজটা। অর্থাৎ এটা হচ্ছে আমাদের টাইপ 3। বলছিলাম না যে কয়েকটা টাইপ থাকবে, একটা হচ্ছে ফেমাস কোন একটা ব্যক্তি, এরপর হচ্ছে কোন একটা মোরাল স্টোরি, আর এটা কি কোন একটা বিষয় বা ঘটনা, ইভেন্ট নিয়ে থাকবে। আচ্ছা আচ্ছা আনিস, তুমি কমেন্টে জানিয়েছো পিডিএফ দরকার তোমার, ওকে ভাই, তোমাকে এটা দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। আর এই ক্লাসে আর কোনো বিষয় থাকলে জানাও। আর আমি বলবো যে যারা ক্লাসে আমাদের সাথে আছেন, আপনারা একটু এই লাইভটা আমাদের শেয়ার করেন, হ্যাঁ, আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন বা আপনার টাইমলাইনে শেয়ার করেন। তাহলে হবে কি, আমাদের সাথে যখন অনেক স্টুডেন্টদের একটা কোলাবোরেশন হবে, তাদের অনেক প্রবলেমগুলো তারা কমেন্ট করবে, জানবে, সাথে সাথে কিন্তু আপনারও জানা হয়ে যাবে। হ্যাঁ, সো আপনি আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করেন, আমাদের লাইভটাও শেয়ার করেন। আর কোনো প্রবলেম থাকলে অবশ্যই লাইভে আছি, আপনি প্রশ্ন করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর বলা হচ্ছে দেয়ারফর লার্নিং টেকনোলজি অ্যান্ড অ্যাচিভিং টেকনোলজিক্যাল স্কিল শুড বি থট অফ সিরিয়াসলি। তো এই জন্য দেয়ারফর, যাই হোক, লার্নিং টেকনোলজি অ্যান্ড অ্যাচিভিং টেকনোলজিক্যাল স্কিল, দেখেন এই পুরোটা কিন্তু সাবজেক্ট আমার, এই পুরোটাই আমার সাবজেক্ট। কিভাবে বুঝলাম পুরোটা সাবজেক্ট? কারণ ভার্বের আগে যেই অংশটুকু থাকে এটা পুরোটাই সাবজেক্ট। শুড এটা একটা মডেল অক্সিলারি, প্লাস বি একটা বি ভার্ব, ভার্বে বেস ফ্রম, তাহলে ভার্বের আগের পুরোটাই কি সাবজেক্ট। তো বলা হচ্ছে কি দেয়ারফর, যাই হোক, টেকনোলজি শিক্ষা এবং টেকনোলজিক্যাল দক্ষতা অর্জন করা, অ্যাচিভ করা, শুড বি থট অফ সিরিয়াসলি, এটাকে চিন্তা করতে হবে খুব সিরিয়াসলি। আচ্ছা, ভালো কথা, কিন্তু প্রথমে দেয়ারফর দিয়ে তার প্রথম সেন্টেন্স হবে না, ঠিক না? আমরা দেখবো কি হবে। দ্য মেশিন উইল মেইনলি ইনক্লুড কম্পিউটার, মোবাইল ফোন এবং রোবট। মেশিন প্রধানত কি কি থাকবে? এই মেশিন, কম্পিউটার, মোবাইল ফোন এবং রোবটকে নিয়ে। বাট উই ক্যান নো লঙ্গার ওয়েট, এক্সাক্ট অ্যান্ড রিয়েলিস্টিক প্ল্যান শুড বি মেড নাও। কিন্তু আমরা ওয়েট করতে পারবো না, এক্সাক্ট এবং বাস্তবিক প্ল্যান এখনই শুরু করতে হবে, মেড করতে হবে। দ্য ফোর্থ রেভলিউশন ইজ নকিং অ্যাট দ্য ডোর। আচ্ছা, এইটা কিন্তু একটা প্রথম লাইন হতে পারে। দেখেন যে চতুর্থ রিভলিউশন, রেভলিউশন মানে কি? বিপ্লব। ওকে, তো দেখেন চতুর্থ বিপ্লব কিন্তু আমাদের কি এই দরজায় কড়া নাড়ছে, অর্থাৎ চলে আসছে। যেমন এখন এআই এর যুগ, সব জায়গায় এখন এআই নিয়ে তোলপাড়। যেমন এর আগে ছিল আমরা বলতাম যে কম্পিউটারের যুগ, তো ওই যুগ কিন্তু আমরা অলরেডি ওভার করে আসছি। এখন শুধু কম্পিউটার না, এখন এআই এর যুগ, প্রত্যেকটা কাজ এআই এর মাধ্যমে করা শুরু হয়ে গেছে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে এআই ছাড়া এখন মানে অনেক কাজ সম্ভব না। হ্যাঁ, এই যে চ্যাট জিপিটির ব্যবহার আমরা করতেছি, এখন নতুন করে আবার ডিপসিক লঞ্চ হয়েছে। আমরা কন্টেন্ট মেকিং বলি, আমরা হচ্ছে যে কোনো ধরনের কাজ
যে কাজগুলো কনসিস্টেন্টলি করতে হয়, ধৈর্য সহকারে করতে হয়, অ্যাকুরেটলি করতে হয়, দ্রুত করতে হয়, মানুষের বিকল্প হিসেবে কিন্তু এখন আমাদেরকে এআই ব্যাপকভাবে অনেকভাবে হেল্প করছে। তাই এআই লার্নিং এটা কিন্তু একটা এখন বর্তমান যুগে একটা রেভলিউশন চলতেছে, প্রত্যেকটা ক্ষেত্রে এআই এর ব্যবহার চলে আসতেছে। হ্যাঁ, ওকে। সো দেখেন, তো বলা হচ্ছে এই যে চতুর্থ রেভলিউশন এটা আমাদের একদম দরজা করা নাড়ছে, অর্থাৎ চলে আসছে। দোজ হু আর স্কিলফুল ইন ইট উইল সার্ভাইভ সাকসেসফুলি। যারা স্কিলফুল হবে, দক্ষ হবে এটাতে, তারা কি করবে? সফলভাবে সার্ভাইভ করবে। সার্ভাইভ করা মানে কি? টিকে থাকা। আচ্ছা, এইটাতে ইহাতে তো দেখেন এটা কিন্তু প্রথম লাইন হইতে পারবে না, কারণ কি? ইট বলতে একটা প্রোনাউন রেফারেন্স করছে না কোনো একটা বিষয়কে, তাহলে আগে ওই কথাটা নাউন আগে বলতে হবে, তারপরে আসবে এই কথাটা। We have not been prepared for this sort of education. তো আমরা এই ধরনের এডুকেশনের জন্য, ফর দিস শর্ট অফ এডুকেশন অর্থাৎ এই ধরনের শিক্ষার জন্য, we have not yet been prepared. Yet মানে কি? এখন পর্যন্ত। আমরা, এই যে ভার্ব এতটুকু, have not been prepared এতটুকু আমার ভার্ব, আমরা এখনো প্রিপেয়ার্ড না এই ধরনের শিক্ষার জন্য। ওকে, ফাইন। This revolution will turn the world into a machine based one. এই রিভলিউশনটা, এই বিপ্লবটা, এটা পৃথিবীকে একটা কি করে তুলবে? মেশিন বেসড একটা পৃথিবী করে তুলবে। আচ্ছা, তো মোটামুটি আমাদের পড়া হলো বুঝে বুঝে, অর্থ সহকারে। পরীক্ষার হলে তো আর আপনি এত স্লোলি পড়বেন না, আপনাদের বোঝার স্বার্থে আমি একটু স্লোলি পড়েছি, অর্থ লিখে লিখে। তো আপনি জাস্ট প্রথমে কি করলেন? প্যাসেজটা পড়লেন। এখন আপনার প্রথম কাজই হচ্ছে কি? দেখেন, পড়ার সময় কিন্তু আপনি অলরেডি বুঝে ফেলছেন যে প্রথম সেন্টেন্স কোনটা হতে পারে। আমরা দেখেছিলাম কোনটা হতে পারে, বলেন? The fourth revolution is knocking at the door. এটা হচ্ছে আমাদের নাম্বার 1। ওকে, আমরা একটু পরেরটা খেয়াল করি কোনটা হতে পারে। রেভলিউশন নিয়ে কথা হচ্ছে। The fourth revolution is knocking at the door. আচ্ছা, এরপরে দেখেন কি হবে। আমি আপনাদেরকে দুইটা হিন্ট দিচ্ছি। হ্যাঁ, এটা আমি আপনাদের থেকে অ্যান্সার কিন্তু নিব। এখানে এটাও হতে পারে সি, যে এটা পরিচিত এআই রেভলিউশন নামে, আবার যে এটাও হতে পারে। এখন বলেন দেখি কোনটা হবে। আমি তো আপনাদের কমেন্ট নেই, আপনারা একটু বলেন, ট্রাই করেন। এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে, জান, এতটুকু বলে দিলাম। এখন ট্রাই করেন, এটা খুবই সহজ। আচ্ছা, তাহলে আনিস তুমি বলেছো জি, জি নাম্বার হবে। আচ্ছা, জি নাম্বার তো প্রথমটা হবে। আমি জিজ্ঞেস করছিলাম 2 নাম্বার কোনটা হবে? নাম্বার 2। সেকেন্ডে কোনটা হবে বলেন দেখি, পারেন কিনা? আচ্ছা, দেখেন এরপরে কোনটা হতে পারে আমি একটু বলে দিচ্ছি। প্রথমে জি, নাম্বার 1। ওকে, এরপর এই যে রেভলিউশন নিয়ে যে কথা বললাম, এই রেভলিউশনটার আসলে নাম কি? হ্যাঁ, এই রেভলিউশনটার নাম আগে আমরা বলে নিব, তারপর আবার এই রেভলিউশন নিয়ে কথা। ওকে, আচ্ছা আনিস আপনি বলেছেন যে 3 হবে, অপশন সি 3। হ্যাঁ, গুড। না, অপশন সি এটা হবে 2 নাম্বার, নাম্বার 2। ওকে, গুড ট্রাই। আচ্ছা, তাহলে জি হচ্ছে 1, প্রথমে হবে জি, এরপরে হবে আমাদের নাম্বার 3, অর্থাৎ এটা আমাদের নাম্বার 2। ফোর্থ রেভলিউশন আমাদের দরজা করা নাড়ছে, এটা পরিচিত এআই রেভলিউশন নামে। ওকে, এখন আমরা কি বলবো দেখেন, দিস রেভলিউশন, এখন এই রেভলিউশন নিয়ে কথা হবে। ওকে, পরিচয় করা দিলাম যে আসলে রেভলিউশনটার নাম কি, এখন এই রেভলিউশন নিয়ে কথা। দিস রেভলিউশন উইল টার্ন দ্য ওয়ার্ল্ড ইনটু আ মেশিন বেসড ওয়ান। এই রেভলিউশনটা পৃথিবীকে একটা মেশিন বেসড করে তুলবে। তাহলে এইটা হচ্ছে আমাদের 3, কারণ কি এটা রেভলিউশন সম্পর্কে একটা তথ্য দিছে। আমরা প্রথমে রেভলিউশনের নাম বললাম যেটা এআই রেভলিউশন, এরপর বললাম যে এটা রেভলিউশন আসলে কি নিয়ে। আচ্ছা, দেখেন আমি কিন্তু বারবার রিপিট করতেছি একটা কথা। হ্যাঁ, কারণ কি আপনি যাতে বুঝতে পারেন, সহজে বুঝতে পারেন। ওকে, ফাইন। এরপরে কোনটা হবে দেখেন, নাম্বার 3 তো আমরা বলে দিলাম খুব সহজেই। এখন কি হবে? এই রেভলিউশনটা পৃথিবী একটা মেশিন বেসড করে তুলবে। এরপর এটার পর কোনটা হতে পারে বলেন দেখি? এটার পরে হবে এই যে এইটা,
যেহেতু বলছে এখানে মেশিন বেসড হয়ে যাবে, এই যে দেখেন মেশিন গুলো নিয়ে এখন কথা, যে কোন কোন মেশিন আসলে এআই ইনক্লুড করে। ইনক্লুড করা মানে কি, অন্তর্ভুক্ত করা। দ্য মেশিনস উইল মেনলি ইনক্লুড কি কি, দেখেন কম্পিউটার, মোবাইল ফোন এবং রোবট। ঠিক না, এআই আসলে কাজ করবে কাদেরকে নিয়ে, কম্পিউটারের মাধ্যমে, মোবাইল ফোনে, রোবটের মাধ্যমে। তার মানে এটা কত নাম্বার, আমাদের নাম্বার 4। ওকে, কিভাবে বুঝলাম, কারণ আগে মেশিন বেসড এর কথা বলা হয়েছে, মেশিন কি কি হবে, এখন মেশিন গুলোর উদাহরণ এখানে দেয়া হয়েছে। ওকে, এখন দেখি মেশিন নিয়ে আর কোনো কথা আছে কিনা। দেখেন একদম শুরুতে একটা কথা আছে, নলেজ অফ দিস মেশিনস ইজ এসেনশিয়াল। এখন হবে আমার এইটা, দেখেন দেখছেন একটা ধরলে কিন্তু একটা সিকোয়েন্স ধরা যায়, কারণ কি যে এখানে মেশিন আছে। এখানে প্রথমে বলছে যে পৃথিবীটা এখন মেশিন বেসড হয়ে যাচ্ছে, এই মেশিন গুলো কি কি নিয়ে কাজ করবে, আপনার মোবাইল ফোন, কম্পিউটার, রোবট। এই জন্য এই মেশিনগুলোর নলেজ অফ দিস মেশিন, এগুলো আমাদের জন্য এসেনশিয়াল, অপরিহার্য, ভবিষ্যৎ ওয়ার্ল্ডের সাথে আমরা যদি গতি মিলিয়ে বা তাল মিলিয়ে চলতে চাই। ওকে ফাইন, তাহলে আমরা 5টা পেরে গেলাম। এরপর কি হবে দেখেন, একটু ট্রাই করেন, আমিও দেখি। therefore learning technology should be seriously আচ্ছা আচ্ছা ওকে, আমি একটু দেখি এখন, কমেন্টে জানান কি হবে। আচ্ছা, আমাকে বলতে হবে যে নাম্বার 6 নাম্বারে কোনটা হবে, এই নলেজ, এইটার পর কোনটা হবে, এটা আমাকে একটু বলতে হবে। হ্যাঁ, একটু ট্রাই করেন, আমি একটু কমেন্ট গুলো দেখি। আচ্ছা, ওকে, গুড ট্রাই। আনিস, আপনি একটু ট্রাই করেন। আচ্ছা, দেখেন আমি বলে দিই আপনাদেরকে, 5 এর পর এখন আমাদেরকে দেখতে হবে যে এই মেশিনগুলো আমাদের জন্য শেখা খুবই জরুরি। ওকে ফাইন, তাহলে এরপর কোন কথাটা আসতেছে, এরপর আসতেছে এইটা, যে দোজ, তারা, হু আর স্কিলফুল, যারা দক্ষ, ইনিট, এগুলোতে, কোনগুলোতে, যে এই মেশিনের নলেজে। ঠিক আছে, ইট বলতে কাকে বোঝানো হয়েছে, এই নলেজ অফ দিস মেশিনস। তো যারা এই স্কিলফুল এগুলোতে উইল সার্ভাইভ সাকসেসফুলি, তার মানে এটা হবে আমাদের নাম্বার 6। দেখছেন একটার সাথে কত সুন্দর আরেকটার একটা সিকোয়েন্স। ওকে, তাহলে এরপরে কি হবে একটু খেয়াল করি, তারা খুব সহজভাবে কি করে যাবে, সাকসেসফুল হয়ে যাবে। এরপরে হবে আমাদের ডি, দেয়ারফর লার্নিং টেকনোলজি এন্ড অ্যাচিভিং টেকনোলজি শুড বি থট অফ সিরিয়াসলি। তো যারা সফলভাবে হবে, হ্যাঁ, সফলভাবে সার্ভাইভ করবে কিভাবে, এগুলোর নলেজ যাদের আছে, এর জন্য এগুলোকে আমাদের সিরিয়াসলি নিতে হবে। এটা হচ্ছে আমার নাম্বার 7। ওকে, আর মাত্র 3টা আছে, দেখেন এরপর কোনটা হবে বলেন। ওকে, এরপরে আমাদের হবে হচ্ছে এইটা, এফ, বাট। ওকে, এরপরে হবে হচ্ছে আমাদের আই। ওকে, ডি এর পরে হবে হচ্ছে আমাদের আই, 8। কেন, কারণ এখানে বলা হচ্ছে যে আমাদের এখন এই নলেজ গুলো সিরিয়াসলি নিতে হবে, এই বিষয়গুলো। কিন্তু আমরা কি, উই হ্যাভ নট ইয়েট বিন প্রিপেয়ার্ড, আমরা এখনো প্রিপেয়ার্ড না। আমাদেরকে সিরিয়াসলি নিতে হবে বিষয়গুলো, কিন্তু আমরা এখনো কি না, আমাদের অবস্থানটা তুলে ধরছি। উই হ্যাভ নট বিন প্রিপেয়ার্ড ফর দিস সর্ট অফ এডুকেশন, এই ধরনের শিক্ষাগুলোর জন্য আমরা প্রিপেয়ার্ড না। আচ্ছা, এটার পরে কিন্তু দেখেন যে কথাটা আসে, কিন্তু বাট উই ক্যান নো লঙ্গার ওয়েট, কিন্তু আমরা আর ওয়েট করতে পারবো না। যদি আমরা প্রিপেয়ার্ড না, কিন্তু আমরা ওয়েট করতে পারবো না। এক্সাক্ট অ্যান্ড রিয়েলিস্টিক প্ল্যান, এটা আমার সাবজেক্ট, যে একদম এক্সাক্ট, সুনির্দিষ্ট এবং রিয়েলিস্টিক, বাস্তবিক প্ল্যান শুড বি মেড নাও। এটা আমাদের কি করতে হবে এখন, এই একটা প্ল্যান গ্রহণ করতে হবে। হ্যাঁ, এই এআই এর সাথে যাতে আমরা খাপ খাইয়ে চলতে পারি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 9। দেখেন আমাদের আর মাত্র একটা বাকি, আরেকটা বাকি আছে কোনটা, বি নাম্বার। তাহলে বি নাম্বার হচ্ছে আমাদের নাম্বার 10 এবং দ্য লাস্ট ওয়ান।
দ্য সুনার উই ক্যান মেক অ্যান্ড অ্যাক্টিভেট দিস প্ল্যান দ্য বেটার উইল বি ফর আস। যত দ্রুত আমরা এটা করতে পারবো এবং এই প্ল্যানকে সক্রিয় করতে পারবো, তত দ্রুত এটা আমাদের জন্য ভালো। ওকে, সো আমরা এই পুরো রিয়ারেন্সটি কিন্তু একদম বুঝে বুঝে করে ফেললাম। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। আর কোথাও কোনো সমস্যা হলে কিন্তু অবশ্যই আমাদের জন্য কমেন্ট করবেন। আমাদের সাথে যারা ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এই ক্লাসগুলো আসলে আপনারা পুরোপুরি বুঝতে পারছেন কিনা এটা কিন্তু আমাদেরকে আপনারা অবশ্যই জানাবেন। আর আপনারা যাতে একটা ক্লাস করে সম্পূর্ণভাবে বোঝেন, এটার জন্যই কিন্তু আসলে আমাদের এই প্রচেষ্টা। আপনাদের জন্য আমরা এই যে স্লাইডগুলো তৈরি করছি, আপনার জন্য লাইভ ক্লাস নিচ্ছি, প্রয়োজন হলে আমরা আপনাদের জন্য আরো এক্সট্রা ক্লাস নিব, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাদেরকে বাসায় পড়াশোনা করতে হবে এবং উদ্দেশ্য একটাই, রেজাল্ট ভালো করা। হ্যাঁ, পরীক্ষায় আপনারা যাতে ভালো করেন, হ্যাঁ, এটার জন্য আমাদের এই প্রচেষ্টা। হ্যাঁ, হাতে ফোন থাকলে কিন্তু শুধুমাত্র কি আমাদের সময় বিভিন্নভাবে নষ্ট হয়, কিন্তু আমরা কি করব, এই সোশ্যাল মিডিয়ার এই সময়টাতে আমরা নষ্ট করব না অন্য কোনো কাজে। আমরা এই আমাদের ধরেন এরকম আরো এডুকেশনাল পেজ যেগুলো রয়েছে সেগুলোতে আপনারা কানেক্টেড থাকবেন। যখন যে লাইভ ক্লাসগুলো হয় এই ক্লাসগুলোতে আপনারা অ্যাটেন্ড করবেন। হ্যাঁ, তাহলে হবে কি আপনার এই সময়টা প্রপারলি কাজে লাগবে। হ্যাঁ, আর এই সময়ে একটা জিনিস মনে রাখবেন যে পরীক্ষার পরে আসলে বোঝা যায় যে সময়ের মূল্যটা কিরকম। যারা প্রপারলি সময় দেয় না পরীক্ষার আগে, তো সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয়। সেক্ষেত্রে পরবর্তী তারা যে এই সময়গুলোর জন্য তখন তারা পস্তায়, যে আমি যদি আরেকটু বেশি সময় দিতাম, আমি যদি আরেকটু বেশি পড়াশোনা করতাম, হ্যাঁ, বা আমি যদি টিচারদের কথা অনুযায়ী, ভাইয়াদের কথা অনুযায়ী যদি একটু বেশি পড়তাম, আমার রেজাল্ট আরেকটু ভালো হতো। একটা জিনিস মনে রাখবেন যে আপনি আজকে কি করতেছেন বা কি করতেছেন না, বন্ধুদের সাথে ঘুরতে গেলেন কি গেলেন না, এগুলো খুব বেশি একটা ম্যাটার করে না। আপনি কয়েকদিন পরে এটা ভুলে যাবেন, ঠিক না? যেমন আজকের এই দিনে আপনি গত মাসে কি করছিলেন আপনি কিন্তু ভুলে গেছেন, আপনার মনে নেই, কিন্তু আপনার এসএসসি রেজাল্টটা কি এটা কিন্তু আপনার মাথায় ঠিকই আছে। ঠিক একইভাবে আপনার এইচএসসি রেজাল্ট কি হবে এটা আপনার সবসময় মনে থাকবে। অর্থাৎ যেই বিষয়টা আপনাকে আসলেই ম্যাটার করে, হ্যাঁ, দ্য থিংস দ্যাট ট্রুলি ম্যাটার্স আস, উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট ইট অলওয়েজ। সো আপনাদেরকে আপনাদের সময়ের গুরুত্ব বুঝতে হবে। এই সময়টা আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, নেক্সট এই যে একটা বছর এই যে আপনারা পড়াশোনা করতেছেন, সামনে আপনাদের বোর্ড পরীক্ষা, খুবই ইম্পর্টেন্ট। সো আমি বলবো যে এই সময়গুলো কোনোভাবেই এদিক সেদিক নষ্ট করবেন না। অনেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে হচ্ছে কিন্তু আপনারা বিভিন্নভাবে সময় নষ্ট করে ফেলেন। হ্যাঁ, গেমস এর মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল গ্রুপে অ্যাক্টিভিটিস এর মাধ্যমে। ভাই, সামনে যেহেতু পরীক্ষা, এখন কোন দিকে কোনো সময় দিবেন না। আপনার সময়ের গুরুত্ব আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, সময় নষ্ট করার মতো সময় আপনার হাতে এখন নাই, এটা হচ্ছে একটা বিষয়। তাই সময়ের গুরুত্ব দেন, সময় মতো সব কাজ করেন। হ্যাঁ, নিয়মিত ফ্যামিলির আব্বু আম্মু যেভাবে বলে সেভাবে চলেন। হ্যাঁ, নিয়মিত সময় মতো আপনি নামাজ আদায় করেন। হ্যাঁ, আর আমাদের আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি, এই আমাদের সাথে যারা নিয়মিত লাইভ ক্লাস করছেন, আমাদের কিন্তু একটা লাইভ ব্যাচও আছে। আমরা লাইভ ব্যাচ কিন্তু কন্টিনিউ করছি। তো আমাদের লাইভ ব্যাচে যদি আপনারা জয়েন হতে চান, সেখানে আমরা উইকলি আপনাদেরকে জুম অ্যাপ বা গুগল মিটের মাধ্যমে আমরা ক্লাসগুলো নিয়ে থাকি স্ক্রিন শেয়ার করে। সেখানে আপনারা আমাদের সাথে এরকম লাইভে এরকম উইকলি একদিন ক্লাস করা হয়। সেখানে আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন আমাদের সাথে ক্লাস পাবেন, 2-3 দিন, এবং আমাদের সাথে একদম সরাসরি কথা বলতে পারবেন এবং আপনাদেরকে আমরা সরাসরি সেভাবে ক্লাস নিব। সো এই বিষয়ে কোনো হেল্প লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর সর্বোপরি আপনাদের কল্যাণ কামনা করে আজকের ক্লাসটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।